সুপ্রভাত বলার বোধহয় আর অবকাশ নেই, শুভ দিন প্রহরী করতে হবে। আমার প্রিয় বন্ধু এবং এই কলেজের অভিভাবক শশবিন্দু জানা খুব একটা পাল্টায়নি। আমরা ছাত্র জীবনে যেরকম দেখেছি ও এখনো তেমনই আছে। ওর মধ্যে প্রভুত্বকামী মন খুব একটা নেই, তো ফলে ও খুব সহজে বন্ধু হতে পারে। একবার বলাতে আমি অত্যন্ত অলস, কোথাও নড়ে চড়ে বসি না, রাগ আড়ি না সহজে, কিন্তু হ্যাঁ বলে দিয়েছিলাম। তো আমাকে পোশাক করার জন্য প্রভাস আসছে, যাতে আমি মাঝপথে আবার পালিয়ে না যাই। হ্যাঁ, মানে এইরকম ব্যাপার। তো শশবিন্দু, প্রভাসদা, আমার এখানে যারা অধ্যাপক বন্ধু আছেন তারা এই কলেজের, এবং যারা ছাত্রছাত্রী আমার আত্মীয় সহ, তাদের সবাইকে আমি যথাযথ অভিবাদন জানাচ্ছি। দেখুন, যখন প্রথম কথা হচ্ছে এইটা প্রথমেই মন থেকে সরিয়ে নিই, কারণ এই যে পশ্চিমবঙ্গ, এর বেশিরভাগ কলেজে কিন্তু একটু প্রান্তিক। সেখানে কিন্তু এখন লেখাপড়াটা লড়াইয়ের পর্যায়ে মানুষ নিয়েছে, গ্রহণ করেছে। কলকাতা কিন্তু ক্রমশ ডুবে যাচ্ছে। আমি কলকাতার একজন হয়ে বলছি, আমার চলা ফেরা সমস্তই কলকাতা কেন্দ্রিক। কিন্তু শিক্ষায়তনগুলি বলুন এবং শিক্ষা ব্যবস্থা বলুন, তাকে ক্যারি করবে যারা, তারা এমন নতুন ফন্দি ফিকির খুঁজছে গোটা কলকাতা জুড়ে এবং শহরতলি জুড়ে, কোথাও মনে হয় তার তুলনায় আপনারা ভালো আছেন। আপনারা যারা প্রথম প্রজন্ম পড়াশোনার মধ্যে বা দ্বিতীয় প্রজন্ম, তাদের মধ্যে সেই রোগটা আছে, সেই জেদটা আছে, সংকল্পটা আছে যে আমরা কিছু করে ছাড়বো। এই সুযোগ তো সবাই পায়নি আমাদের পূর্বপুরুষেরা। এইটা প্লিজ ধরে রাখুন, এইটা প্লিজ ধরে রাখুন, এটা খুব জরুরি। মানে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সুকান্ত, এই বড় মাপের যে মাইল ফলকগুলো আছে আমাদের সংস্কৃতির, তারা যদি এই সেমিনার রুমের আশেপাশে কোথাও অবলোকন করে, তাহলে আপনাদের মুখগুলি দেখে কিন্তু তারা এই ভরসা পাবে যে এই কলেজ অনেক অসুবিধার মধ্যে শশবিন্দু এবং তার বন্ধুদের সাহায্যে, আপনাদের সাহায্যে, সকলের সমবেত চেষ্টায় একটা কিছু করতে চাইছে। এইটা সবার আগে আমার বলা দরকার। কোনো রকম হীনম্মন্যতা রাখবেন না। আমরা খুব পেছিয়ে থাকা, আমরা খুব প্রান্তিক, এগুলোর কোনো মানে নেই। এখন কেন্দ্র আর প্রান্তের মধ্যে সম্পর্কটা খুব কাছাকাছি এসে গেছে। আমি সোসিওলজিক্যালি যদি বলি, তফাৎটা আর বড় নেই। কলকাতার সেই জৌলুস নেই, সেই রেনেসাঁস উত্তর কলকাতা কিন্তু আজকে আর নেই। বঙ্কিমচন্দ্রের সময়ের কলকাতা আজকে আর নেই। তার মধ্যে একটা ডেকাডেন্স ভর করেছে, অবক্ষয় ভর করেছে। আমরা প্রতি মুহূর্তে সেটা টের পাই। তো সে যাই হোক, দেখুন, প্রথমে না আমার এই তিনটে নামকে এক সূত্রে গাঁথতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এবং সুকান্ত, এদেরকে কোনো একটা ছাতার তলায় আনাটা ভেরি ডিফিকাল্ট লজিক্যালি। একজন শুধুই উপন্যাস লিখেছেন, কিছু প্রবন্ধ লিখেছেন, কিছু না, যথেষ্ট বেশি। সম্ভবত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র। আরেকজন উপন্যাস এবং গল্প লিখেছেন প্রধানত। আরেকজন পেয়েছিলেন ছোট্ট জীবন। জন্ম হয়েছিল 15ই আগস্ট তার, কিন্তু 15ই আগস্টটা দেখে যেতে পারে। তার অল্প দিন আগে তার মৃত্যু হয়েছিল। তিনি শুধু কবিতায় লিখেছিলেন। তো এই তিনজনকে আমি কিভাবে এক সূত্রে রাখবো, কোন লজিকে রাখবো? তিনজনের আর্থসামাজিক ক্ষেত্র আলাদা ছিল। বঙ্কিমচন্দ্রের সময়কার বাংলাদেশ এবং পৃথিবী আর সুকান্তের সময়কার বাংলাদেশ এবং পৃথিবী কখনোই তো একরকম ছিল না। তাহলে না কিসের ভিত্তিতে একটা আলোচনার পোডিয়ামে তাদের তিনজনকে স্থাপন করবো? এটা ছিল আমার প্রথম দুরূহ প্রশ্ন, যার সামনে আমি দাঁড়িয়েছিলাম। তখন একটা কথা মাথায় এলো, একটা কথা, এবং সেটা যথেষ্ট লজিক্যাল বলে আমার মনে হয়েছে। খেয়াল করে দেখুন,
একজন ছিল 19th সেঞ্চুরি, তার জন্ম মৃত্যু দুটোই 19th সেঞ্চুরি, তিনি বঙ্কিমচন্দ্র। শরৎচন্দ্র জন্মেছিলেন 19th সেঞ্চুরিতে, তার মৃত্যু হয়েছিল 20th সেঞ্চুরি। তিনি ছিলেন দুটো শতাব্দীর মাঝখানে একটা সেতু। আর সুকান্ত জন্মেছিলেন 20th সেঞ্চুরিতে, তার মৃত্যু হয়েছিল 20th সেঞ্চুরিতে। খুব অল্প জীবন পরমায়ু নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। তাহলে দুটো শতাব্দীর মাঝখানে বাংলা সমাজ এবং সংস্কৃতির যে বিবর্তন, তার জাতীয়তা বোধের যে বিবর্তন, তার মুক্তির আকাঙ্ক্ষার যে বিবর্তন, এটা যেভাবে এবং যতভাবে প্রকাশিত হয়েছিল, তার একটা চেহারা কিন্তু এদের তিনজনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মোটামুটি পেতে যায়। এটা ছিল আমার প্রাথমিক একটা বলার বিষয় ঠিক করে নেওয়া। এখন দেখুন, বঙ্কিমচন্দ্র বললে আপনার প্রথম যেটা মাথায় আসবে, আমরা যারা একাডেমিশিয়ান, ততটা পলিটিশিয়ান নই, এটা হলো এই যে হিস্টোরিক্যাল রোমান্স, অর্থাৎ ইতিহাস আশ্রয়ী যে উপন্যাস, তার একজন অসামান্য স্রষ্টা বঙ্কিমচন্দ্র, এবং ওই যে বললাম সম্ভবত শ্রেষ্ঠ বাংলা প্রাবন্ধিক, এমনকি রবীন্দ্রনাথের থেকেও ধারণা। তো বঙ্কিমচন্দ্রের সম্পর্কে আনন্দমঠ এবং বন্দে মাতরম, এই প্রসঙ্গটা আমাদের চেতনায় একটু পরে আসে। আমাদের চেতনায় প্রথম আসে তিনি সাহিত্য সম্রাট। কিন্তু ভেবে দেখুন, এটাও মাথায় রাখতে হবে আমাদের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্রে পরিণত হচ্ছে কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে এই বন্দে মাতরমের ভিত্তিতে। আমরা জানি এটা না, এই যে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র বলি, এমন তো নয় তিনি হঠাৎ সংসার ছেড়ে বিবাদী হয়েছিলেন, না, মোটেও নয়। তিনি এই ঋষি বঙ্কিম পরিচয়টা অর্জন করেছিলেন মূলত কিন্তু বন্দে মাতরম এই সঙ্গীতের সূত্রে, গানের সূত্রে, কবিতার সূত্রে। তো সেক্ষেত্রে এটা নিঃসন্দেহ যে এই গান এবং পরে এই গানের যে ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, সেটাও এত বেশি, মানে অভিঘাত, ভালো বাংলার অভিঘাত যাকে বলে, সেই অভিঘাত এত বেশি যে বঙ্কিমচন্দ্রের একটা বিকল্প সমান্তরাল পরিচয় তৈরি হয়ে গেল, যে তিনি ঋষি বঙ্কিমচন্দ্র। আপনারা প্রত্যেকেই জানেন এই গান রচিত হয়েছিল 1875-76 সময়, মানে কবিতার আকারে, সুর তখন সংযোজিত হয়নি, এবং প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। এই গান কিন্তু অনেক পরে যখন প্রকাশিত হবে আনন্দমঠ, তখন সেটা ইনকর্পোরেট হয়েছিল, সেটা নেওয়া হয়েছিল। এটা তার আগেই প্রকাশিত হয়েছিল কবিতা আকারে, স্বতন্ত্র কবিতা আকারে। এটা যেন আমরা ভুলে না যাই। এরকমটা আমরা আগেও দেখেছি, অনেক গান লেখা হয়েছে রবীন্দ্রনাথের পরে, সেই গানটা হয়তো নেওয়া হয়েছে মুক্তধারার জন্যে, রাজার জন্যে, ডাকঘরের জন্য। এরকমটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা প্রচুর দেখেছি। আমরা ডিএল রায়ের ক্ষেত্রে দেখেছি, কবিতা হিসেবে রচিত কোনো লেখা পরে নাটকে ব্যবহার করছে। এটা খুব নর্মাল। এটা খুব যে বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে নতুন কিছু ঘটলো তা নয়। কিন্তু নতুন যেটা ঘটলো, একটা সমীকরণ ঘটে গেল। সেটা হচ্ছে এই যে দেশ, এবং সেই দেশকে মা বলে ডাকার যে একটা নতুন প্রাতিষ্ঠানিক স্বভাব, এইটা অর্জন করলো কিন্তু এই যখন আনন্দমঠে এই কবিতা গান হিসেবে প্রযুক্ত হলো। বঙ্গদর্শনের বন্দে মাতরম কিন্তু এতটা মাতামাতি তৈরি করে। এবং সত্যি কথা যদি বলি, আপনারা বঙ্গদর্শন আনন্দমঠ সকলে পড়েছেন আমি ধরে নিচ্ছি। আনন্দমঠের মধ্যে একটা অন্য সম্ভাবনা ছিল। আপনারা আনন্দমঠের প্রথম 4টে অধ্যায় যদি পড়েন, প্রথম রিয়েলিস্টিক বাংলা উপন্যাস লেখার একটা সম্ভাবনা সেখানে তৈরি হয়ে গেছে। আপনারা প্রত্যেকে জানেন মন্বন্তর, মহামন্বন্তর, 76-এর মন্বন্তরের সেই
রোমহর্ষক দিনগুলোর আরো বেশি রোমহর্ষক বর্ণনা সেখানে রয়েছে। সেখানে কোথায় মহেন্দ্র, কোথায় কি, কি ভয়াবহতার ব্যাপ্তি, গভীরতা, মর্মন্তুদ তার উচ্চারণ, মানুষের মৃগয়ায় মানুষ অসহায় শিকারে পরিণত হচ্ছে। বঙ্কিমচন্দ্র তাকে অক্ষরে অক্ষরে ধরার চেষ্টা করছে, কিন্তু হলো কি, হঠাৎই মাঝপথে তার প্রান্ত বদল হয়ে গেল। একটা খুব সম্ভাবনাময় উপন্যাস, আমি বলবো এটা আমার মতামত, যেটা হতে পারত প্রথম রিয়ালিস্টিক বাংলা উপন্যাস। মানে যেরকম আকালের সন্ধানে টন্ধানে আমরা পেয়েছি অনেক অনেক পরে, তার বহু আগে বঙ্কিমচন্দ্রের এইরকম প্রতিভা ছিল, তিনি সেই রকম কিছু লিখে ফেলতে পারতেন। কিন্তু সময়টা ছিল তখন নব্য হিন্দু জাতীয়তাবাদের, নিও হিন্দু রিভাইভালিজমের, এবং সেই রিভাইভাল ঘটতে শুরু করেছিল তখন কিন্তু মঞ্চে এবং মঞ্চের বাইরের মাটিতে। আপনারা যারা জনা পড়েছেন জানেন, জনার শেষ দৃশ্যে আবার সবাইকে মেলাবেন, তিনি মেলাবেন মতন করে একটা, যারা মারা গেলেন, যারা মার খেলেন, সবাইকে নিয়ে একটা এক মঞ্চ এক শাড়ি দেওয়ার একটা খুব চেষ্টা গিরিশ ঘোষ করেছিলেন। এটা সেই সময়ের একটা ট্রেন্ড ছিল। তো বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস লেখার পরেও, বন্দে মাতরম সেখানে থাকার পরেও, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 19th সেঞ্চুরিতে এটা নিয়ে যে বিরাট কিছু বাড়াবাড়ি হয়েছিল তা কিন্তু নয়। সবার আগে এইটা মনের থেকে ভেবে নিন, বঙ্কিমচন্দ্র তার মৃত্যু সময় পর্যন্ত দেখে যাননি তার এই বিশেষ গান কেমন করে জাতির শিরায় শনিতে মিশে যাবে, সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র তখনও দেখে যাননি। এটা ঘটেছে 1905-এ, বঙ্গভঙ্গের সময়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় প্রধানত। 1905 আমরা সবাই জানি, কিন্তু 1905-এ বিপিনচন্দ্র পাল বন্দে মাতরম বলে একটা সাপ্তাহিক পত্রিকা বের করছেন, এবং বিপিন পালকে আমরা আলাদা করে মানে বলার কোনো জায়গা নেই। বিপিন পালকে অনেকেই মনে করেন ঘরে বাইরের সন্দীপ বিপিন পালের মতন একজন কাউকে ভেবে করা হয়েছিল, আনুমানিক এরকম একটা ধারণা আছে। আমরা দেখলাম ওই 1905 থেকে 1916, মানে ঘরে বাইরে প্রকাশের কাল পর্যন্ত, ওই সময়টায় বন্দে মাতরম কার্যত একটা জাতীয় স্লোগানে পরিণত হচ্ছে। সোশ্যাল ডিনামিক্স তার নিজস্ব মায়ার খেলায়, তার ম্যাজিকে একটা নিরীহ মাতৃবন্দনাকে জাতীয়তাবাদী সূত্র এবং সুক্ত বানিয়ে নিচ্ছে, মানে সুউক্ত এরকম একটা অর্থে সুক্ত বানিয়ে নিচ্ছে। এবং আমরা প্রত্যেকেই জানি, এটা রাশিয়াতেও আছে, ডোলাক্রিয়াসের মাদার, আমরা গোর্কির মাও পড়েছি। দেশকে মা বলার ব্যাপার, অন্তত পরাধীন দেশের ক্ষেত্রে, এটা আমরা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, পৃথিবীর বহু দেশের ইতিহাস, আর্থসামাজিক ইতিহাস যদি মন্থন করি, গবেষণা করি, তাহলে দেখবো এটা আছে। বিপ্লব ডাক দিচ্ছে তার ফলোয়ারদের, এরকম একটা ছবি ডেলাক্রিয়ার আঁকা, রাশিয়ার সেই সময় বলসেভিক রেভলিউশনের সময় সাংঘাতিক পপুলার হয়েছে। তো এটা কেউ একজন বললেন, আমার ছাত্র বলতে পারে, যে নাকি উনি বললেন যে রবীন্দ্রনাথের চিন্তায় কিন্তু পেট্রিয়টিজম এবং ন্যাশনালিজমের মধ্যে একটা সত্যি দ্বন্দ্ব ছিল। কারণ সন্দীপের মত পথকে রবীন্দ্রনাথ যে মানতেন না, নিখিলেশের উক্তিগুলি সেটা প্রমাণ করে। ততদিনে কিন্তু বন্দে মাতরম জাতীয় স্লোগান, ততদিনে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ নতুন পরিচয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এটা প্রায় ধর্মগ্রন্থের মতন মর্যাদা পাচ্ছে, বিশেষ করে বিপ্লবীদের কাছে। ভেবে দেখুন, ততদিনে কিন্তু ক্ষুদিরামের আত্মত্যাগ হয়ে গেছে, মুরারি পুকুরের বোমার মামলা ততদিনে রীতিমতন রয়ে গেছে। আমি অল্পদিন আগে আন্দামান ঘুরে এসেছি, সেলুলার জেল দেখে এসেছি, সেখানে বিরাট তালিকা, ছবি, শ্রদ্ধার্ঘ যাদের আছে তাদের অনেকেই আমি দেখেছি। তো এই বন্দে মাতরম স্লোগান নিয়েই কিন্তু তারা অনেকে ফাঁসির দড়িকে গ্রহণ করেছিল। মানুষের একটা স্লোগান চাই আসলে, বেঁচে থাকার জন্য, নির্ভর করার জন্য, পথ চলার জন্য, একটা টর্চের মতন
একটা নাড়া এটা দরকার হয়। সেই সময় এই প্রয়োজনটা মিটিয়েছিল এই বন্দে মাতরম। এখনো কাল আমাদের 26শে জানুয়ারি বন্দে মাতরম নতুন করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আপনারা প্রত্যেকে জানেন। আমি আসলে একটা জিনিসই ভয় পাচ্ছি, জানেন তো, 3টে আলাদা বিষয় হাতে হাত কতটা সময় তাও জানি না। হ্যাঁ, মানে অনেকটা পেট চুক্তির মতো, যখন আপনাদের খিদে পাবে হাত তুলবেন, তখনই আমি মানে বলা থাকবে এই খিদে পেয়েছি বন্ধ। কেন খিদের চেয়ে বড়, উৎসেচকের চেয়ে বড় কিন্তু বিপ্লব আর কিছু নেই। আমি ছোট ছোট করে, তো বঙ্কিমচন্দ্র এর উদ্গাতা ছিলেন ঠিক, কিন্তু আবারও বলা যাক বঙ্কিমচন্দ্রের হাতেই কিন্তু বন্দে মাতরম তার পরিপূর্ণ রূপ পাচ্ছে না। বরং নতুন শতাব্দীতে, যে শতাব্দী বঙ্কিমচন্দ্র দেখে যেতে পারেননি, অসম্ভবের সম্ভাবনায় মোড়া 20 শতকে কিন্তু বন্দে মাতরম তার ঈপ্সিত উচ্চতায় উঠে এসেছিল। এবং অবশ্যই ঘরে বাইরে তার একটা বড় ফ্যাক্টর ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে 10 বছরের মধ্যে সাহিত্যায়িত করছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও কম নয়। এত এত কাছাকাছি কোনো ইতিহাসকে নিয়ে উপন্যাস লেখা খুব সাধারণ কম্য নয়, এবং রবীন্দ্রনাথকে কেইবা খুব সাধারণ মানুষ লিখেছে। 16 মানে তার মধ্যে নোবেল প্রাইজ পাওয়া হয়ে গেছে 1913-তে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটাও যেন আমরা না ভুলি। তো এই যে শরৎচন্দ্র পর্যন্ত বঙ্কিমচন্দ্রের লিগাসি, পরম্পরা, যার মাঝখানে রবীন্দ্রনাথ রয়েছেন, খুব বিশিষ্টভাবে রয়েছেন। ইনফ্যাক্ট আমাদের অস্তিত্বের মধ্যে রবীন্দ্রনাথ এমন করে রয়েছেন, তাকে পরিহার করা আমাদের পক্ষে কঠিনও বটে। আমরা যদি কখনো মনে করি যে না, রবীন্দ্রনাথ নিয়ে আমরা একটা কথাও ভাববো না, তখনও সেটা আমাদের কাছে অবান্তর ঠেকবে, কারণ আমাদের অস্তিত্ব, বাঙালির অস্তিত্বের সাথে রবীন্দ্রনাথ ভীষণভাবে মথিত হয়ে গেছে। একটা বিশেষ মোবাইল কোম্পানি, সম্ভবত ভোদাফোন, দেখছে যে কোন কলার টিউন বেশি মানুষ, গ্রাহকরা চেয়েছে, তার 67% রবীন্দ্রনাথের গান, মোর দ্যান 50% এখন রবীন্দ্রনাথের গান। একটা বাজারের স্ট্যাটিস্টিক্স এটা বলছে রবীন্দ্রনাথ এইভাবে প্রাসঙ্গিক এখনো পর্যন্ত। তো সে যাই হোক, সেই রবীন্দ্রনাথকে যে মানুষটা জনপ্রিয়তায় চ্যালেঞ্জ করার মতন জায়গায় এসেছে, যদিও তিনি অনেস্টলি বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ লেখেন তাদের জন্য আর তিনি লেখেন আমাদের জন্য, সেই শরৎচন্দ্র যখন প্রকাশ করছেন পথের দাবি, সেটাও ছিল 1926। আমরা 1926-এর কথা বলতে গিয়ে কেউ কেউ বলছিলেন বটে যে এইখানে আর কি ঘটনা ঘটেছে। দুটো ঘটনা আমরা যেন ভুলে না। এক নম্বর হচ্ছে শুধু সুকান্ত নয়, আর একজন অসামান্য কবির জন্ম হচ্ছিল 1926-এ, নিশ্চয়ই আরও এরকম, তার কথা না বললে চলবে না। তিনি হচ্ছেন অ্যালেন গিন্সবার্গ। আমেরিকাতে যার বই নিষিদ্ধ হয়ে গেছিল, কি আশ্চর্য কথা। আমেরিকা নাকি দারুণ গণতন্ত্রের দেশ, যদিও ট্রাম্পের সেন্স অফ ডেমোক্রেসি অন্যরকম, তার কথা না হয় আমি বাদ দিয়ে বলছি। কোথায় তারিখ লাগাবেন সেই জন্য সারাক্ষণ ভেবে অস্থির হয়ে গেছে। তো যাই হোক, মানে ভেনেজুয়েলা থেকে তার রাষ্ট্রপতি আর তার বউকে তুলে যাচ্ছে, মানে চেঙ্গিস খান করতেন, হিটলারও করতেন বলে তো আমার মনে হয়। মধ্যযুগে এইসব ছিল বর্বরতা। এরকম কখনো হয়? আপনারা ভাবুন তো, আপনারা তো অনেকেই যথেষ্ট বাকি বহার শিক্ষিত মানুষ, কোথাও শুনেছেন এরকম হয়? যারা গুন্ডারা করার কথা সেটা একজন রাষ্ট্রপতি করছে, আজব ব্যাপার, এ আমি কোনোদিন দেখিনি, সত্যি সত্যি। যাই হোক, এই মঞ্চ সেই মঞ্চ নয়। আরেকটা ব্যাপার কিন্তু আমার দেশে ঘটেছিল, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাটক প্রকাশিত হয়েছিল 1926-এ, যার নাম রক্তকরবী। আমরা যেন ভুলে না যাই। আমাদের এই সময়কে দেরি করে হচ্ছে না বলতে, যে নাটকটা আমাদের সময়ের তন্ত্রীকে, আমাদের অনুভবকে, আমাদের যন্ত্রণাকে, বঞ্চনাকে, আমাদের উত্তরাধুনিক বেঁচে থাকাকে, আমাদের মানবতা হারিয়ে যন্ত্রে পরিণত হওয়াকে ভীষণভাবে অ্যাড্রেস করছে, সেই রক্তকরবী নাটকটা বাংলায় প্রকাশিত হয়েছিল 1926। তার আগের বছর রেড ওয়াইল্ডার প্রকাশিত হয়েছিল 1925-এ। পত্রিকায় প্রকাশিত হয়েছিল রক্তকরবী গোটাগুটি হচ্ছে 1924-এ, আর লেখা শুরু হয়েছিল শিলংয়ে 1923-এ। এই হচ্ছে রক্তকরবীর সামগ্রিক ইতিহাস। 26 হচ্ছে সেই রক্তকরবী, যাকে শম্ভু মিত্র, উৎপল দত্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়, 3 ভগীরথী বলছেন
বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ বাংলা নাটক। তো যাই হোক, আমরা শরৎচন্দ্রে ফিরে আসি। দেখুন, পথের দাবি অনেকেই বলেন রাসবিহারী বসুর একটা ছায়া অবলম্বনে করা। আপনারা জানেন এটা চলচ্চিত্রায়িত হয়েছে 1977 সালে, যার নাম ছিল সব্যসাচী। আমি এই গল্প নিয়ে খুব বেশি বলবো না, এই কারণে শরৎচন্দ্র বললেও যে ভাবনা এবং যে ভাবমূর্তি আমাদের সামনে উঠে আসে তার সাথে না পথের দাবি খুব মেলে না। পথের দাবি যদি আমাকে বলেন উপন্যাস হিসেবে আপনার কেমন লাগে, আমি বলবো মিডিয়কার, মাঝে। শরৎচন্দ্রের যে কালজয়ী কাজগুলি আছে, অভাবী স্বর্গ, মহেশ এবং আর কিছু কিছু উপন্যাস, তার সাথে তুলনীয় এটা নয়। কিন্তু এটাও ঠিক, তখন জাতীয়তাবাদী আন্দোলনের যে আছড়ে পড়া জোয়ারটা আমাদেরকে মনে করেছিল এটা খুব প্রয়োজনীয়, ঘুমিয়ে পড়া একটা জাতিকে জাগাতে হবে। সেই আস্ফালনটা আমরা কোথাও পথের দাবির মধ্যে পেয়েছিলাম। গোপন সংগঠন গড়ার একটা ইঙ্গিত সেখানে আছে, এবং এই থাকাটা কোথাও আপনি ভেবে দেখুন এতটাই জোরদার ছিল, ইংরেজ রাজ বাহাদুর সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল একটা সময়, পথের দাবি নিষিদ্ধ হয়েছিল। আমি বলবো বঙ্কিমচন্দ্র ছিলেন খুব হুঁশিয়ার মানুষ। বঙ্কিমচন্দ্রের মধ্যেও ইংরেজদের বিরুদ্ধে যথেষ্ট উত্তাপ ছিল, তার মধ্যে একটা তীব্র জাতীয়তাবাদ যারা বলেন ঠিক বলেন ছিল বটে। সেইটা না অনেক সময় মুসলিম বিদ্বেষের ছদ্মবেশে প্রকাশিত হয়েছে। কিন্তু আপনারা কেউ এটা ভুলেও ভাববেন না, বঙ্কিমচন্দ্র ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মানে সরকার বাহাদুরের নিজস্ব কাষ্ট, তার পক্ষে এতটা দ্রোহ মানা সম্ভব ছিল না। তার চাকরি চলে যেত, তাকে ভিটেমাটি চাকরি করে দেওয়া হতো। ফলে তিনি কম্প্রোমাইজ করেছিলেন, তিনি কৌশল অবলম্বন করেছিলেন। লরেন্স ফস্টারের প্রতি তার ঘৃণা ছিল অনেক অনেক বেশি অন্যদের থেকে। ভেবে দেখুন, রবীন্দ্রনাথ এই বঙ্কিমচন্দ্রের হাতে যে নারীকে আমার সবচাইতে তীক্ষ্ণ, সুন্দর এবং ব্যক্তিত্ব সম্পন্ন মনে হয়, তিনি হচ্ছেন আয়েশা। আপনারা যারা দুর্গেশ নন্দিনী পড়েছেন তারা জানেন তিলোত্তমাকে নিয়ে কিন্তু এই উপন্যাস লেখা হয়, যে নাকি ওসমানকে সামনে রেখে তার বন্ধু এবং প্রেমিক বলছেন এই বন্দি আমার প্রাণেশ্বর, সেই কতকাল আগে। এটা খুব সাধারণ মানুষের কথা ছিল না। সেখানে রামা কৈবর্ত এবং যে মানে শ্রমিক মুসলিম এক পংক্তিতে দাঁড়িয়ে দারিদ্রের সাথে লড়াই করে, বাংলার কৃষকদের হয়ে কথা বলার জন্য তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র। তো শরৎচন্দ্রকে আমরা কিভাবে পাবো? প্রথমত বাঙালি সেন্টিমেন্টের শেষ ধারক এবং বাহক হচ্ছেন শরৎচন্দ্র। শরৎচন্দ্রের এমনিতে দুর্বল কিন্তু খুব জনপ্রিয় একটা লেখা আপনারা জানেন, শরৎচন্দ্র নিজে একটু ডিজোন করেছিলেন পরে যে না এটা আমার খুব ভালো লেখা নয়, দেবদাস। ফিল্মে দারুণ জনপ্রিয়, মানে কতগুলো বাংলা, কতগুলো হিন্দি হয়েছে, কতগুলো অসমীয়া হয়েছে, প্রমথেশ বড়ুয়া থেকে শুরু করে কেনা করেছে শাহরুখ খান পর্যন্ত, বক্স অফিস। আমি একসময় দিল্লিতে ছিলাম একটা জরুরি কাজে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে অন্ধ ভিখারিকে সুরদাস বলা হয়। সুরদাসের প্রার্থনা বলে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে। আর ব্যর্থ প্রেমিককে বলা হয় দেবদাস। একদল মানুষ আলোচনা করছে, তারা শিক্ষিত, তারা বলছেন এটা একটা প্রবাদ, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। তারা শরৎচন্দ্রের নামটাও জানে না, কিন্তু দেবদাসের নাম জানে। কি আশ্চর্য ব্যাপার! অবাঙালিদের মধ্যে দেবদাস, তুই তো দেবদাস বান গায়াবো, এইরকম বলছে, কিন্তু তারা জানে না এটা একটা বাস্তব চরিত্র, এটা কোনো প্রবাদ থেকে উঠে আসা চরিত্র নয়, একটা উপন্যাসিক চরিত্র। এইটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছিল। একজন ঔপন্যাসিকের জনপ্রিয়তা ছাপিয়ে যাচ্ছেন তার তৈরি উপন্যাসের একটা চরিত্র। এর একটা দৃষ্টান্তই আমি জানি বিকল্প, সেটা হচ্ছে বনলতা সেন। এছাড়া কোনো দৃষ্টান্ত আমার এরকম মনে হয়নি। দেবদাস যেরকম করে শরৎচন্দ্রকে ছাপিয়ে যান, একমাত্র জীবনানন্দকে ছাপিয়ে যায় মাঝে মাঝে বনলতা সেন। জনপ্রিয়তা সবাই জানে, যে ফিজিক্স পড়ে
যে ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকে কাজ করে সেও বনলতা সেনের নাম শুনেছে। এ এক আশ্চর্য ব্যাপার। শরৎচন্দ্র সম্ভবত শেষ বাঙালি যিনি বাঙালি সেন্টিমেন্টকে ধরে রেখেছিলেন। বাঙালি সেন্টিমেন্ট ব্যাপারটা কি? এই যে অনেক সময় বলে না এ পুরো দস্তুর বাঙালি, এ তমুক। দেখুন, এই মিশ্র পৃথিবীতে না কোনো একটা জাতীয়তা, একটা পোশাক আশাক, একরকম ভাষাভঙ্গি, একরকম অ্যাটিচিউড ধরে রাখা সম্ভব নয়। শরৎচন্দ্র তার শেষ প্রতিনিধি। আপনারা প্রত্যেকেই জানেন শরৎচন্দ্র প্রথম প্রফেশনাল রাইটার ছিলেন, তার কোনো পেশা ছিল না, আলাদা পেশা ছিল না, তিনি লিখে খেতেন। আমি জানি এই ঘরে এমন কোনো মানুষ নেই যে একটা শরৎচন্দ্রের টেক্সট পড়েনি, সে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। শরৎচন্দ্র সাচ এ পার্সন। দেখবেন অন্য লেখকদের পড়তে পড়তে না আপনার হোঁচট খেতে হয়, যদি না বাংলা নিয়ে পড়াশোনা করেন, ট্র্যাডিশনাল বাংলা নিয়ে যদি পড়াশোনা না করেন আপনারা বিরক্ত বোধ করেন কি সব দেখে। শরৎচন্দ্র এত স্মুথ তার ভাষা, একদম শৈলী বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি বলি, উনি বিকল্প শব্দ চয়ন করেন সবচেয়ে সিম্পলটা, যেটা আমার মুখের ভাষার কাছাকাছি। শরৎচন্দ্র সেটা ব্যবহার করেন তার উপন্যাসে। ফলে শরৎচন্দ্রের উপন্যাস একবার কেউ পড়তে শুরু করলে, একবার পল্লী সমাজ একবার যদি আপনি পড়তে শুরু করেন, দেখবেন আপনি থামতে পারছেন না। এগেইন সেখানেও তো বিশ্বেশ্বরী জ্যাঠাই মা, অনেকটা গোরার সেই মায়ের, আনন্দময়ী মায়ের মতোই, অনেকটা গর্গীর মাদারের মতোই আসলে ভারতবর্ষেরই বিকল্প হয়ে উঠছে। তুমি আমার মা, তুমি আমার ভারতবর্ষ, গোরা বলেনি? সুতরাং বঙ্কিমচন্দ্রের সেই ট্র্যাডিশন কিন্তু এই পর্যন্ত এইভাবে সমানে প্রসারিত হয়েছে, কোথাও সংকুচিত হয়নি। আমরা আমার মাতৃভূমিকে কোথাও মায়ের সাথে তুলনা করি, এতে শুধু আমাদের ভালোবাসা বাড়ে না, আমাদের ইনভলভমেন্ট বাড়ে, আমরা ওতপ্রোত হয়ে যাই। মায়ের সাথে সন্তানের যে সম্মিলন, সেটা তো কেবল কেতাবি সম্মিলন নয়, মা তাকে বহন করে, তার শিরায় শরীরে বহন করে। সুকান্ত ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সুকান্তের জন্ম হয়েছিল তখন 1926-এ, যখন মোটামুটি এইটা আমরা বুঝতে পারছিলাম যে এই যে ঔপনিবেশিক শক্তি, সে আর বেশি দিন ভারতবর্ষে থাকতে পারবে না। তার কারণ একটা মহাযুদ্ধ হয়ে গেছে, 26 মানে আরেকটা মহাযুদ্ধ আসতে চলেছে। 26 মানে রক্তকরবী প্রকাশিত হয়ে গেছে। 26 মানে 1929 খুব দূরে নয়, 39ও খুব দূরে নয়, 39-এ তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে। এই যে মহাযুদ্ধ মধ্যবর্তী লগ্নটা, সেই লগ্নটাকে ঐতিহাসিকরা কি বলেন জানি, এটা একটা ক্রাঞ্চ এজ, দুটো ভীষণ রক্তাক্ত সম্ভাবনা এবং দুর্ঘটনার মাঝের সময়টা। এই ব্যাপারটাকে খুব ইজি ইডিয়ামে যদি বলতে হয় তাহলে বলতে হবে প্রেশার কুকার সিচুয়েশন। দমবন্ধ চাপ চাপ একটা মুহূর্ত, একটার পর একটা ঘটনা ঘটছে। এই স্পেনের গৃহযুদ্ধ হচ্ছে, এই ফ্রান্সে এইটা ঘটছে, এই কেউ একজন বললেন সঠিকভাবে 26-এ মুসলিনীর কাছে চলে যাচ্ছেন রবীন্দ্রনাথ, তারপর তিনি আবার মুসলিনীর কার্টুন আঁকছেন। রবীন্দ্রনাথ উন্মুক্ত মনা, তিনি কখনো ভেবেছিলেন যে নাৎসিবাদ সম্ভবত খুব একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা বলবেন, কিন্তু খুব দ্রুত তিনি অনুভব করেছিলেন, তার বন্ধুরাও তাকে বলেছিল যে না, এই ফ্যাসিস্ট মুসলিনী খুব দ্রুতই জার্মানির সাথে হাত মেলাবে, তাদের একটা অক্ষশক্তি গড়ে উঠবে, এশিয়াতে তাদের প্রতিনিধিত্ব করবে জাপান, এবং তারা সারা পৃথিবীকে সন্ত্রস্ত করে তুলবে, এদের দ্বারা মানবতা আক্রান্ত হবে। এবং রবীন্দ্রনাথ, আপনারা আমার কথা অনুগ্রহ করে গ্রহণ করবেন, তিনি কোনো রাজনীতির লোক ছিলেন না, না দক্ষিণ না বাম। তিনি কেবলমাত্র একটা ধারণাকেই মানতেন, সেটা হচ্ছে মানবতাবাদ। আপাদ মস্তক মানবতাবাদী এই মানুষটা যেখানে মানবতা বিপন্ন হয়েছে তখন কোনো আপোষ করেনি। তিনি রাশিয়ায় গিয়েছেন, রাশিয়ার চিঠি প্রথম 5-6টা চিঠি সাংঘাতিক উজ্জ্বল। আপনারা রাশিয়ার চিঠি আরেকবার পড়বেন, 1931-এ প্রকাশিত হয়েছিল। পরের চিঠিগুলো অতটা উজ্জ্বল ছিল না। ছাঁচে গড়া মানুষের যে কারবার,
সেই সময় স্টালিনের রাশিয়া শুরু করতে চলেছে, তাকে অ্যাপ্রুভ করেনি। শুধু প্রচারে মানুষকে মানুষ বানানো যায় না, একটা স্তর পর্যন্ত যায়, কিন্তু মানুষকে আপনাকে কিছুটা মুক্তি দিতেই হবে। তার সমতা এত সহজে পাওয়ার নয়। একটা মানুষই তো পারে ক্রিয়েট করতে। আপনি বলুন কোন পশু পারে, কোন পাখি পারে? পারে না তো। একটা পরমাণুর অভ্যন্তর থেকে সুদূর নিহারিকা পর্যন্ত নিজের কৌতূহল বিছিয়ে দিতে কে পারে? মানুষ পারে। নিজের জন্য নয়, ভবিষ্যতের জন্য একটা সমাজ গড়ার স্বপ্ন কে দেখতে পারে? মানুষ পারে। এই মানুষের জন্য রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন একটা সভ্যতার সংকট আসছে, এবং তার জন্যই তার লেখা রক্তকরবী, তার জন্যই লেখা তার সবকিছু। এই রবীন্দ্রনাথকে আমি একটু সংকোচের সাথেই বলছি, অনেক সময় বামপন্থীরা ভুল বুঝেছিল। বুর্জোয়া কবি এরকম কথা তারা বলেছিল, যেটা হয়তো বলা উচিত হয় না, একটু ভেবে বলার কথা ছিল। এখন আর বলে, এখন একটি পায়, কিন্তু বড় দেরি হয়ে গেছে। সুকান্ত ভট্টাচার্য একজন মানুষ, আমরা দেখতে পাচ্ছি তার বইপত্রের মধ্যে কোথাও একবারের জন্য রবীন্দ্রনাথকে ঘিরে কোনো কটাক্ষ নেই। তার যে বই, আমার মনে হয় তিনি যথেষ্ট জনপ্রিয়, শরৎচন্দ্রের মতোই, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে পড়া, অভিযান, হরতাল, বেশি তো লিখতে পারেনি। এই বইগুলোর কোথাও কোথাও, এমনকি আমি একটা বই তো দেখতে পাচ্ছি, ছাড়পত্র, মুজাফফর আহমেদকে উৎসর্গিত। তো এই মানুষটাও রবীন্দ্রনাথের সমালোচক ছিলেন না, তিনি আর একটা রবীন্দ্রনাথের জন্ম প্রার্থনা করছেন। একটা মানুষ রূপান্তরিত পৃথিবীর মাঝখানে, দুটো মহাযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে এটা ভাবছে যে আমাদের ক্রমমুক্তি হবে কিসে? সাম্যবাদী ধারণায়। এটা ঠিকই বলেছে, একটা সাম্যবাদের কথা সাম্য বলে প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বলেছেন বটে, কিন্তু সেটা মিল বেনথামের সাম্যবাদ, মার্ক্সের সাম্যবাদ নয়। অর্থাৎ কিনা আমরা বোধহয় এটাও ভুল এতদিন বুঝে এসেছি, সাম্য চেতনাটা কিন্তু শুধু মার্ক্সীয় নয়, এটা বৌদ্ধ দর্শন থেকে আছে। প্র্যাকটিক্যালি যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানেন। মিল, বেনথাম, কুমত এরা যখন নাকি আলোক প্রাপ্তির দশা চলছে ইউরোপে, তখন এক ধরনের সাম্যের কথা ভাবছেন, সমতার কথা ভাবছেন, যেটা বস্তুবাদী সমতা নয় যেরকম মার্ক্স ভেবেছিলেন। কিন্তু আমার যা আছে, আমার বন্ধুর তেমন থাক, আমরা একসাথে রাসায়ন গ্রহণ করব, এই সংকল্পটার মধ্যে যে উদার চেতা মানবতা আছে, সেইটার জন্য শুধু মার্ক্সবাদী হওয়ার দরকার হয় না। সুকান্ত জেনারেশন অবশ্য আপনারা প্রত্যেকেই জানেন, সেই সময় লড়ছে একটা ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে। লড়াইটা হচ্ছে দেশে এবং বাইরে। কেমন করে? একটা লড়াই চলছে ইউরোপে, নতুন করে নাৎসি সন্ত্রাস জেগে উঠছে, নতুন বিশ্বযুদ্ধের যুদ্ধের দাপা বাড়ছে। আপনারা প্রত্যেকে জানেন 39-এ সেটা ঘটনায় পরিণত হচ্ছে। জার্মানি আক্রমণ করছে পোল্যান্ড, ব্লিটজক্রিগ বলে একটা ছদ্মনামে রাতে ঝাঁপিয়ে পড়ছে তারা। আর এখানে দেশের মানুষ লড়াই করছে ইংরেজদের বিরুদ্ধে, স্বাধীনতার লড়াই। এই দুটোকে একটা সূত্রে বাঁধছেন সুকান্ত তার লেখালেখির মধ্যে, একটি মোরগের কাহিনীর মতন রূপকের মধ্যে, রানারের চলমানতার মধ্যে, তার অক্ষরে অক্ষরে। ফলে কি হয়েছে, সেই সময় জাতীয়তার প্রশ্নটা কিন্তু বদলে গেছে, বঙ্কিমের মতো নেই আর। তখন ন্যাশনালিজমের থেকে সত্যি সত্যি পেট্রিয়টিজম অনেক বেশি দামি শব্দ হয়ে উঠছে। কারণ সেই মুহূর্তে ভারতবর্ষ যাচনা করছে স্বাধীনতা, কোনো আপোষ নয়, পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজ, এইটা দাবি করছে। এবং আপনারা জানবেন, আমরা জানি 42-এর আগস্ট আন্দোলন, সুকান্ত তার বেঁচে থাকার মুহূর্তে এইগুলো দেখতে দেখতে কিন্তু বড় হচ্ছে। 26-এ যার জন্ম এবং 47-এ যার মৃত্যু, 46-47 ওই মুহূর্তে, অল্প দিন আগে স্বাধীনতা। 42-এর আগস্ট আন্দোলন দেখছে, 43-এ মহামন্বন্তর দেখছে, 50-এর মন্বন্তর সুকান্ত দেখছে, সেখানে তিনি রিলিফের কাজ করছেন। তার কাছে জাতীয়তা কোনো কেতাবি শব্দ ছিল না, তিনি রক্তের অক্ষরে সেটাকে লিখেছিলেন।
এবং নিদারুণ সততার জন্যে যে অভাববোধ তিনি গ্রহণ করেছিলেন স্বেচ্ছায়, সেই অভাববোধ যক্ষার আকারে তাকে একটু একটু করে তার ফুসফুসকে নিষ্ক্রিয় করে দিচ্ছিল, সেটাও আমরা অনুভব করেছিলাম। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর বলতে আলো, পদলালিপ্ত ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হারিয়ে। এই কবিতা যেটা নাকি শেষ হচ্ছে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রূপী, এরকম একটা অমোঘ চিত্রকল্পের মধ্যে, সেটা ছিল কি আশ্চর্য সুকান্তের শেষ লেখা। ভাবলে আমাদের বুকের বাড়িটা মুছড়ে ওঠে, টনটন করে। ফলে সাহিত্য সম্রাট থেকে কিশোর কবি, মাঝখানে সবচাইতে জনপ্রিয় নারী দরদী কথা সাহিত্যিক শরৎচন্দ্র, এই তিনজনকে একই ঐক্যসূত্রে বেঁধে আপনাদের কলেজ, আপনাদের মহাবিদ্যালয়, আপনাদের সকলের পৌরোহিত্যে ব্যবস্থাপনায় যে সেমিনারের আয়োজন করেছে, আমি তাকে এই পোডিয়াম থেকেই অভিবাদন জানাই। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, কারোর কি কোনো স্যারের কাছে প্রশ্ন আছে? খিদে পেলে কোনো প্রশ্ন নেই, এসব কোনো প্রশ্ন হয় না। কার ছিল? বেশি নয় কিন্তু, নিয়ন্ত্রণ করো, একটা দুটো বেশি নয়। স্যার এসব বলো। না না স্যার, স্যার আমার একটা প্রশ্ন, যেটা হলো যে আপনি আলোচনা করতে করতে বললেন যে পথের দাবি যে উপন্যাসটা, সেটা আপনার মিডিয়কার বলে মনে হয়েছে। তো আর তারপরে কিছুটা পরেই বললেন যে শরৎচন্দ্রের উপন্যাস কেউ যদি একবার পড়তে চাও, তা এত স্মুথ যে এটা অনেকটা আনপুট ডাউনের যে ছাড়া যায় না। আমরা যারা অল্প বিস্তর শরৎ সাহিত্য চর্চা করবো, পড়েছি, তাতে আমাদের হয়তো অতটা আপনাদের মতো করে অত বুঝতে পারিনি, কিন্তু আমাদের তো কোথাও মধ্য মেধার বলে মনে হয়নি। তো এইটা আপনার আসল কথা কি হচ্ছে বলছি আমি। ধরো তুমি জাগরির সাথে পাশে রেখে যদি সতীরাজ ভারতী, জাগরি নিশ্চয়ই পড়েছো? ও আচ্ছা আচ্ছা। আসলে হয় কি, আমরা যখন সমজাতীয় অন্য একটা সাহিত্য পড়ি বা ধরাই চরিত মানুষ, তখন না বুঝতে পারি একটা উপন্যাসের আসল মাপটা কেন। শরৎচন্দ্র বেসিক্যালি আবেগের ব্যাপারে, এতে কোনো সন্দেহ নেই। তার জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন, এমন নয় কেউ তাকে দিয়েছে। কিন্তু তবু আমি বলছি, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ লেখাগুলোর মধ্যে পথের দাবিকে আমি রাখতে পারবো না। স্যার আপনি এক্ষুনি যেটা বললেন, সেটা থেকে আমার একটু জানতে ইচ্ছে করছে যে শরৎচন্দ্রের উপন্যাস বা লেখনী শুধুই আবেগই হয়, এর মধ্যে কি মানে মানে বস্তুগত বা ভালো কিছু নেই, শুধু আবেগই? না না না, ভালো তো প্রচুর আছে, মোটেও নয়। আবেগ জিনিসটা নেগেটিভ আমি বলছি না। না স্যার, আমি নেগেটিভ বলি। হ্যাঁ, না না, অসম্ভব মানবিক। শরৎচন্দ্রকে নারী দরদী যে বলা হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয় রবীন্দ্রনাথের ছোট গল্প যদি কেউ পড়ে, ছোট গল্পের একটা সংকলন আছে বেশ বড়, সেখানে মেয়েদের জন্য রবীন্দ্রনাথ যেভাবে ভেবেছেন আর কেউ কখনো ভাবেনি। কিন্তু শরৎচন্দ্র একটা বিশেষ ধরনের মেয়েদের জন্য ভেবেছেন, সেটাও কেউ কখনো ভাবেনি। হ্যাঁ, এক হচ্ছে বাল বিধবাদের কথা ভেবেছেন, দেখবেন, আর একটা হচ্ছে বারবনিতাদের কথা ভেবেছেন, যারা নাকি সমাজে ভীষণভাবে ধিকৃত। শরৎচন্দ্রের সাহিত্য তার স্বীকৃতি পেয়েছে, শুধু স্বীকৃতি পায়নি, তারা রীতিমতো পূজিত হয়েছে। এই জিনিস কিন্তু কোথাও আমরা দেখিনি। এইটা শরৎচন্দ্রের মধ্যে যে তীব্র মানবিকতা, এবং এটাও আবেগ থেকে। ধরুন শরৎচন্দ্রের সাহিত্যের যে বারবনিতারা, তারা কতটা প্র্যাকটিক্যালি সেই রকম, এটা আমাদের ভাবতে একটু অস্বস্তি হয় যখন আমরা জগদীশ গুপ্তের গল্প করি, সেখানে ক্রুড রিয়ালিটি নিয়ে সেই রকম চরিত্র রয়েছে। ফলে তখন মনে হয় এগুলোকে একটু বোধহয় কোথাও ল্যাপা পোছা করে, একটুখানি কোথাও পারফিউম মাখিয়ে প্লেস করা হয়েছে অক্ষরে অক্ষরে।
কিন্তু তারও দাম ছিল, তারও প্রয়োজন ছিল, কারণ এর আগে এই স্বীকৃতিটুকুই পায়নি কেউ। সমাজ তাদের প্রতি খুব অস্বীকৃত ছিল। আর আমরা জানি অনেক আগে বিদ্যাসাগর মশাইয়ের কাজে আমাদের বালবিধবাদের একটা পুনর্বাসনের ব্যাপার হয়েছিল, কিন্তু আপনি হয়তো জানেন বিদ্যাসাগরের ছেলে যে বিধবা বিবাহটা করেছিল সেটাও ব্যর্থ হয়েছিল, যে কারণে ছেলেকে ত্যায্য পুত্র করেছিলেন বিদ্যাসাগরের। ফলে যতক্ষণ না সমাজ বদলাবে না, আপনি দেখবেন আইন করে কিছু বদলাতে পারবেন না। অনেক অনেক তো ধরুন আইন সিদ্ধ হয়েছে অনেক অনেক ব্যাপার, কিন্তু ভেবে দেখুন এখনো কিন্তু পণ প্রথা যায়নি। মুফতে টাকা পেতে কি ছাড়ে বলুন তো? দেনা পাওনার দিনকাল আজও আছে, রবীন্দ্রনাথের গল্পে শেষ হয়ে যায়। সুতরাং শরৎচন্দ্র তাকে অ্যাড্রেস করেছেন, ফলে সেটাকে তো একটা গুরুত্ব দিতেই হবে। মানে আমি শরৎচন্দ্রের ওই মাপটাকে স্বীকার করে মিডিওকার করছি, বুঝতে পেরেছেন তো? যে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মাপে একটু খাটো বলে আমার মনে হচ্ছে। মানে এরা এতই বড়, এদেরকে না আমার সাধ্য নেই ছোট করা, সম্ভব না, উচিত না। স্যার নমস্কার, বলছি যে আপনি যে পিরিয়ডের কথা যেটা বললেন যে 1940 থেকে বা 26 বা 1939, এই যে সেটাকে আপনি ওই মানে ট্রানজিশন পিরিয়ড বলে যেটাকে আপনি বললেন, ওটাকে আপনি একটা টার্ম ইউজ করলেন, জাস্ট আমার নামটা হ্যাঁ। তো স্যার, তো ওই পিরিয়ডের পর থেকে মানে এখন ধরুন আমরা যে পিরিয়ডের মধ্যে রয়েছি, তো এটা অলমোস্ট প্রায় ধরুন 100 বছরের প্রায়। তো এই যে পরিস্থিতিতে এখানে আপনি যে শরৎচন্দ্রের যে নারীদের যে কথাটা বললেন, তো তিনি যেভাবে তৎকালীন সময় যেভাবে মানে বর্ণনা করেছিলেন, তো এখন যেই মানে নারীদের সেই যে দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভে সাম্য সম্প্রীতি যে ধারণা কতটা প্রাসঙ্গিক বলে আপনার মানে তাদের যে মর্যাদা, সেই যে যেভাবে তারা যে বর্ণনা করেছিলেন, এখন বর্তমান দিনে যে নারীদের যে অবস্থানটা, এখানে বিভিন্ন ধরনের অনেক মানে আর্গুমেন্ট আছে, তো সেই জায়গাটাতে কি কিছু মানে আপনার কি বলে মনে হয়? জাস্ট আমি হয়তো প্রশ্নটা এইভাবেই করতে, আপনি নিশ্চয়ই বুঝেছেন ব্যাপারটা, হ্যাঁ, এটাই আর কি, একটু যদি ইলাবোরেটলি যদি একটু ডিসকাস করেন। থ্যাংক ইউ। দেখুন, একটা তো ঠিক, সারা পৃথিবী জুড়ে তাদের আইনসভায় মেয়েদের একটা অধিকার স্বীকৃত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সিমন দ্য বোভেয়ার দ্য সেকেন্ড সেক্স বলে একটা বই লিখেছিলেন। তারও আগে থেকে নারীবাদের একটা অঙ্কুর ক্রমশ বড় একটা বৃক্ষে পরিণত হয়েছে, এবং সত্যি কথাই তো তাই। মেয়েদেরকে অনেক কাল ধরে প্রচণ্ড অবহেলা সত্যি তো সহ্য করতে হয়েছে। এখনো দক্ষিণ ভারতের অনেক মন্দিরে মেয়েদের প্রবেশ নিষেধ। তো এরকম একটা ক্ষেত্রে একদিনে বা এক শতাব্দীতে হয়তো রূপান্তরিত হবে না সবটা। আমরা বায়োলজিক্যালি জানি একটা XY ক্রোমোসোম, একটা XX ক্রোমোসোম, তাই তো? এই যে ব্যবধান, এটা সামাজিক ক্ষেত্রে এত সহজে মোছার নয়। জেনেটিক কোডের মধ্যে আমাদের একটা এটা রয়েছে, এবং আমরা যখন গোটা ভারত, যদি ভারতের কথা বলেন, একই সাথে মাতৃপূজার আড়ম্বর আমরা দেখতে পাই, আবার এই মা বোনেদের রেপ করাটাও দেখতে পাই, এবং সেগুলো কোনো বিচার পায় না তাও দেখতে পাই। সারা ভারতবর্ষ জুড়ে এটা সত্যি। সুতরাং একটা শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের হিপোক্রেসি আছে এটা নিয়ে। আর আমার নিজের কি মনে হয় জানেন তো, আজকে না মেয়েদেরকে পুরুষেরা প্রতিদ্বন্দ্বী ভাবছে, কারণ চাকরির ক্ষেত্রে তারা হু করে উঠে আসছে। আগে মেয়েদের শিক্ষিত মেয়েদের, MA ডিগ্রি পড়া মেয়েদের, PhD করা মেয়েদের পার্সেন্টেজ যত ছিল, আজকে তা অনেক বেড়ে গেছে। ফলে কোথাও একটা বোধহয় শুধুমাত্র পৃথক জেন্ডার, পৃথক সেক্স তার জন্য নয়, কোথাও নিজেকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। মেয়েরা কেন এইভাবে কথা বলবে, মেয়েরা কেন পর্দার আড়ালে থাকবে না? কেউ কেউ যদি তার বাইরে যেতে চায়, সমস্ত ধর্ম, সমস্ত সমাজ তাদের বিরুদ্ধে কথা বলতে চায়। ফলে নারীর অধিকার, স্বাধিকার, এটাও আমার মনে হয় শুধু কেতাবি হয়ে থাকবে যদি সেটা আইনসভায় পাশ করে। আমাদের চেতনায় যদি না পাশ করে তাহলে হবে না। গতকাল আগে ভেবে দেখুন নিখিলেশ কি করেছিল,
বিমলাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল। আমরা কি সত্যি ডোমেস্টিক এলাকায় সেই স্বাধীনতা দিয়ে থাকি? দিই না তো। কোথাও একটা ভিজিলেন্স কাজ করে মেয়েদের জন্য, কোথাও আমাদেরকে একটু কমা মনে হয়। এটা কিন্তু হওয়ার কথা আসলে। অনেকে যে হাউস ওয়াইফ আছেন না, তাদেরকে বড্ড অবহেলা করেন, কিন্তু একজন হাউস ওয়াইফ যে কাজ করেন তারও একটা বাজারে মূল্য আছে। পরপর হিসেব করে দেখুন তো, সেটা একজন কর্মঠ পুরুষের থেকে বেশি। আমরা সেটা স্বীকার করি না। এই বদলাচ্ছে। এবং আরেকটা এরও হয়তো জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে। আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলেন, সেখানে সমতা অনেক বেশি। আমি প্রায় ইউরোপে যাই, আমি জানি সেখানে সমতা অনেক বেশি। আপনি আফ্রিকান কান্ট্রিতে যান বা মিডল ইস্টে যান, নেই, সমতা নেই। ফলে এটাও দেশ কাল ভেদে ভ্যারি করে, সময় তো ভ্যারি করে। এক এক দেশে এক এক রকম মাত্রা থাকে। ভাবুন, এর মধ্যে সবচেয়ে বেশি সাহসিকতার দৃষ্টান্ত দেখাচ্ছে ইরানের মেয়েরা। তারা পর্দা, বোরখা, হিজাবের বাইরে দাঁড়িয়ে তাদের সৃষ্টিশীল মেধার কথা বলতে চাইছে। এবং ইরান একটা অসাধারণ দেশ, অসাধারণ দেশ। স্যার লাস্ট প্রশ্ন। না সবাই শুনতে পারেন? আশা করছি শুনতেই। স্যার আপনি যে উপস্থাপনাটা রেখেছেন সত্যি অসাধারণ। তার চেয়ে বেশি অসাধারণ হচ্ছে যে টাইম লাইনটা দিয়ে আপনি ধরবার চেষ্টা করেছেন। আমার কাছে দু তিনটে জিনিস একটু জানার, সেটা হচ্ছে আপনি মানে আমাদের বাংলা সাহিত্য সঙ্গে রাশিয়ান সাহিত্য সঙ্গে ফরাসি সাহিত্য এবং তাদের যে প্রেক্ষাপট সেটা ধরবার চেষ্টা করেছে। এবং মুসলিমের চিঠির কথা বললেন, রবি ঠাকুর যখন ওখানে যাচ্ছেন, আবার এই করছেন, একটা ক্যারিকেচার বানাচ্ছেন, একটা কার্টুন আছেন মুসলিম। হ্যাঁ, এবং সেটা আঁকছেন। আমাদের একটা বই আছে, ব্রিজিং ইস্ট অ্যান্ড ওয়েস্ট বাই প্রফেসর চিন্ময় গোর, করেসপন্ডেন্স বিটুইন রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড রোমারোলা। সেখানে উনি রোমারোলা বলেন না, হুমা বলেন। হ্যাঁ, হোমাহোলা। তা সেখানে তিনি দেখাচ্ছেন যে রোমারোলার সাথে তার ভয়ঙ্কর আন্তরিকতা, কিন্তু যখন মুসলিমের কাছে যাচ্ছেন তখন তাদের বন্ধুত্ব নিয়ে একটা ছেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু আবার তার পরের চিঠিতে কিন্তু রোমারোলা লিখছেন যে না, ও হয়তো কোনোভাবে ভুল বুঝেছে, যে কারণে ও গিয়েছে। তারপরে আবার রবি ঠাকুর ছবি আঁকছে। এটা কেন হচ্ছে সেটা? কেন হচ্ছে? এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন হচ্ছে এই যে আপনি বললেন যে শরৎচন্দ্র ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি লিখে রোজগার করতেন, তাহলে না, শরৎচন্দ্র না, ম্যাজিস্ট্রেট শরৎচন্দ্র রাইটার ছিলেন। ভারতবর্ষের প্রফেশনাল, তাহলে পেশা ছিল না। তাহলে কি স্যার মার্কেটের কথা মাথায় রেখে, যেহেতু মার্কেট ইজ ক্লোজলি কানেক্টেড উইথ দ্য লিভিং প্রসেস অফ শরৎচন্দ্র, তাহলে তিনি কি মার্কেটের কথা মাথায় রেখে তার লেখাগুলোকে অনেক বেশি ইমোশনাল টাচেবিলিটির মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করছিলেন, যেটার জন্য তিনি অনেক বেশি দরদি মনটাকে ধরবার চেষ্টা করছেন, কারণ সেই কনটেক্সট বা সেই প্রেক্ষাপটটাকে তিনি ধরবার চেষ্টা করেছিলেন। কারণ মার্কেট যদি না তাকে অ্যাকসেপ্ট করে, তাহলে তার লেখাগুলো বিক্রি হবে না এবং তিনি সেখান থেকে কোনো উপার্জন পাবেন না, যেটা পরবর্তীকালে মহাশ্বেতা দেবীর ক্ষেত্রেও আমরা দেখেছি। তিনি পরবর্তীকালে যিনি লিখে অর্জন করেছেন, ফলে এই জায়গাগুলো কি সেই কানেকশনকে ধরবার চেষ্টা, জানি না। ইলেকশন পেয়ে গেছে, কিন্তু আমি সংখ্যায় জানি। এই ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমার 2 মিনিট লাগে। উনি যেটা বলেছেন এটা কিন্তু ভাবার প্রশ্ন, সত্যি তো তাই। কিন্তু মার্কেট ইকোনমি ব্যাপারটা না পোস্ট মডার্ন ওয়ার্ল্ডের, ওটা শরৎচন্দ্রের সময় সত্যি ছিল না। এইটা আমি বলছি, একটা বাজার লাগতো, কিন্তু সেই বাজারটা তিনি ভেবে চিন্তে তৈরি করেছেন নিজের অনুকূলে, তা আমার মনে হয়নি। উনি ভেতরেই আবেগপ্রবণ, ভেতরেই ভীষণ বাঙালি, এবং ভেতরেই কিন্তু এই ইমোশনাল আউটবাস্টটা তার ছিল। তার দেখবেন ব্যক্তিগত সম্পর্কগুলোর ক্ষেত্রে আপনি কি জানেন, উনি সেই অর্থে প্রত্যাশিত বিয়ে করেননি, পন্থীবদ্ধ করেছিলেন, মানে সারা জীবন লিভিং করেছিলেন সাহসের সাথে, যেটা ভাবাই যায় না সেই সময়। বিপজ্জনক জীবনযাপন করতেন, মানে যে বারবণিতাদের ছবি আঁকছেন, সেই বারবণিতাদের সাথে তার প্রত্যক্ষ পরিচয় ছিল কারো সম্পর্কে। উনি যেভাবে বেঁচেছিলেন, সত্যি কথা বলতে কি আমরা মধ্যবিত্তরা এভাবে বাঁচি না। আমরা তো ভীষণ সতর্ক, শরৎচন্দ্র সতর্ক ছিলেন না।
দেবানন্দপুর থেকে বাগনান, তার জন্ম এবং মৃত্যুর যদি আপনি পরিসংখ্যান দেখেন, তিনি ছিলেন ভীষণ সাহসী বাঙালি। ওনার না হাতে একটা ম্যাজিক বাংলা ছিল। আমার কাছে কন্টেন্টের থেকেও আমি শরৎচন্দ্রের ফর্মটাকে বেশি করে লক্ষ্য করব। উনি যে বাংলাটায় লিখতেন না, এত ঝরঝরে বাংলা খুব কম বাঙালির হাতে ছিল। মানে দেখবেন আমরা যারা একটু লেখাপড়া জানা, লিখতে গেলে পাণ্ডিত্যপূর্ণ শব্দ চলে আসছে, ইডিয়ামগুলো সেরকম হয়ে যাচ্ছে, মেটাফোরগুলো সেরকম হয়ে যাচ্ছে। শরৎচন্দ্র এটা করতেন না। ইজিয়েস্ট একটা শব্দকে বেছে নিতেন, ইজিয়েস্ট এক্সপ্রেশন বেছে নিতেন। মানে বিশ্বাস করবেন কিনা, একটা ব্যক্তিগত কথা বলছি, আমি অন্তত 30-40 বার মহেশ করেছি আপনাদেরই মতন। আমি একা তাই নয়, আপনারাও তাই। একটা সময় পর্যন্ত আমি ভাবতাম এই মহেশ গল্পটা অত্যন্ত সাধারণ, এখানে আমি কন্ডেম হব, বাট শুধু আবেগ। 50% পড়ার পর না আমি হেরে দিতাম। আমি কোনোদিন অর্ধেকটা মহেশ পড়ে রেখে দিতে পারিনি, যদিও জানি মহেশের থেকেও ভালো গল্প হচ্ছে অভাগী স্বর্গ। অভাগী স্বর্গ যে সাংঘাতিক ব্যাপার নিয়ে ডিল করেছে ভাবাই যায় না। হ্যাঁ, কিন্তু এই হচ্ছে শরৎচন্দ্র। মানে ওই যে কেউ একজন বললেন আনপুট ডাউনেবল, এক্স্যাক্টলি এই শব্দটা সম্পর্কে সত্যি। স্যার একটা জিনিস হ্যাঁ। একটু বলুন, তাহলে শরৎচন্দ্র লিখছেন, পাবলিশারটা একটা বড় ইম্প্যাক্ট ফ্যাক্টর কাজ করে। সেক্ষেত্রে কি পাবলিশাররাও তাদের মার্কেটিং, মানে যতই আপনি বলুন, আমার মনে হয় মার্কেট থেকে আমরা কেউই বিচ্ছিন্ন নই, তাহলে পাবলিশারদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাও কি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রকাশিত হয়েছিল জানি না। নাম্বার 2, ছোট প্রশ্ন, সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী যে ভাষাগুলোকে তুলে আনছেন আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ভাষাতে লিখছেন, তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা অনেক বেশি স্বাভাবিক, কিন্তু মহাশ্বেতা দেবীর ভাষা ডায়ালেকটিক্যাল ল্যাঙ্গুয়েজগুলোকে যখন তুলে আনা হচ্ছে, যে কারণে তাদের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটির ক্ষেত্রে একটা ডিফারেন্সিয়েট তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে মহাশ্বেতাদেবী অনেক বেশি পলিটিক্যাল, সময়ের ক্ষেত্রেও অনেক পেছনে। মানে উনি শরৎচন্দ্রকে সামনে পেয়েছেন, শরৎচন্দ্র সামনে কোনো শরৎচন্দ্রকে পাননি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন একটা জিনিস, মার্কেট স্ট্র্যাটেজিটা সেই সময় বাস্তবায়িত হতো না, কিন্তু দুটো জিনিস ঘটেছিল সেই সময়। আমি দেখছি স্ট্যাটিস্টিক্যালি 11টা প্রকাশনা একসাথে শরৎচন্দ্রের বই ছাপতে চাইছে। বাংলা সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে বেশি অনুবাদ হচ্ছে সারা ভারতে, যার লেখা তিনি হচ্ছেন শরৎচন্দ্র, এবং যার লেখা সেলুলয়েডে অনুবাদ হচ্ছে, মানে ফিল্ম হচ্ছে, তিনিও শরৎচন্দ্র। এর মানে কি জানেন, কোথাও একটা সর্বভারতীয় ক্ষেত্রে শরৎচন্দ্রের ভীষণ গ্রহণযোগ্যতা ছিল। শুধু বাংলার ছোট্ট বাজারটা নয়, বড় বাজার, ভারতের সর্বভারতীয় বাজার, সেখানেও শরৎচন্দ্রের অসম্ভব একটা প্রীতিধন্য জায়গা ছিল ফিল্মে। শরৎচন্দ্রের মানে কাহিনী নিয়ে এত ফিল্ম হয়েছে, খুব কমজন ভারতীয় লেখককে নিয়ে এত ফিল্ম হয়েছে। ট্রান্সলেশন সবচেয়ে বেশি কোনো বাঙালি লেখকের এত ট্রান্সলেশন হয়নি, নট ইভেন রবীন্দ্রনাথ। শরৎচন্দ্র, বুদ্ধদেব বসু বলছেন, দ্য মোস্ট পপুলার রাইটার ইন বেঙ্গল, দ্য মোস্ট পপুলার রাইটার ইন বেঙ্গল। এটা চারটিখানি কথা। ধন্যবাদ সকলকে। বিশেষত আমি আশা করেছিলাম ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রশ্ন আসবে, আসলে বুঝতে পারতাম, কারণ প্রশ্ন না করলে আমাদের জানার পরিধি কোনোদিন পারে না। আর প্রশ্ন করলে কি আমার ভয় বুক ডিপ করে। স্যার, আপনার কাছে বিদ্যাসাগরকে নিয়ে জানার একটু ইচ্ছা থাকলো, কিন্তু এই বইটা প্রকাশিত হবে এবার বইমেলায় 337 নম্বর স্টলে প্রতিভাস থেকে বেরোবে একটা প্রবন্ধের বই, যার একটা প্রথম প্রবন্ধটাই বিদ্যাসাগর থেকে দেশে প্রকাশিত হয়েছিল, তারা রিপ্রিন্ট হবে। ঠিক আছে, এখন বিদ্যাসাগর তো একটা মিথিক্যাল ম্যান, ও চিন্তাই করে না ভারতবর্ষে কি করে এরকম একটা মানুষ এসে গেল কে। বিদ্যাসাগর স্যার, আমি ওটার ওনাকে নিয়ে জানার ইচ্ছা, আপনি একটুখানি একটু ছুঁয়ে গেলেন, কিন্তু এই অন্যরা কিন্তু এবার আমাকে বকে দেবে। ভালোই লাগছে স্যার, এইটুকু সময় পেয়ে আপনার সঙ্গে শুনে মানে হলো না। আরো একটা জিনিস ভাবুন তো, বিদ্যাসাগর তো আরো অনেকে উপাধি পেয়েছে, এটা তো একটা উপাধি, তাই না? হ্যাঁ, এটা কিন্তু একটা প্রত্যাশিত উপাধি। আপনারা সব বিদ্যাসাগর এইটা সবাই তো জানেন যে বিদ্যাসাগর এইটা সংস্কৃত চর্চা যারা করেন তারা কেউ গানার নব, কেউ হয়তো তর্কালঙ্কার, হ্যাঁ, এইগুলো উপাধি পান। বিদ্যাসাগর সেরকম একটা উপাধি।
এটা একটা সিস্টেম তাকে দিয়েছে, একটা এই খেতাব তার এই উপাধি তাকে একটা সিস্টেম দিয়েছে। কিন্তু পাশাপাশি আর একটা কথা, দয়ার সাগর এটা মানুষ দিয়েছে, কোনো সিস্টেম হ্যাঁ, নেই। হ্যাঁ। এই জিনিস কোথাও পাবেন না। তার যে কেয়ারের সঙ্গে তার যে রিলেশন লাইফ, আপনি ভেবে দেখুন, মাইকেল মধুসূদন দত্ত কোথাও হারিয়ে যেত যদি না বিদ্যাসাগর তাকে ক্রমাগত বাঁচিয়ে রেখেছিল টাকা দিয়ে। মানে অন্য সব ছেড়ে দিন, এইটা আমি বিধবা বিবাহ ছেড়ে দিচ্ছি, কিন্তু এর কি কোনো তুলনা আছে? একজন মহাকবিকে বাঁচিয়ে রাখছেন কে? যিনি অনেক রক্ষণশীল। মধুসূদন মোটেও রক্ষণশীল ছিলেন না। সারা পৃথিবীতে এর আর একটা দৃষ্টান্ত আমি দেখেছি, সেটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগকে বাঁচিয়ে রাখছে তার ভাই থিও, পয়সা আর কেউ এটা করে। ঠিক আছে।